মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। বুঝেন চান যে 5.5 মাস হয়ে এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো? কেরে আমারে মৃত্যুর হুমকি দিল? আমি যদি এর সাথে ম্যানেজ করে চলতাম তাহলে মারবো, কিন্তু তোমরা কোনো মারবা না। প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশে ব্যারিস্টার সুমন আবারও প্রশ্ন করে বসলেন বাংলাদেশের মানুষকে এবং সিলেটের মানুষকে যে 5.5 মাস আমার এমপির বয়স, কেন আমাকে মেরে ফেলতে হবে, কেন আমাকে হুমকি দিতে হবে? তাহলে তো 1 বছর যদি বয়স হয় আমার, তাহলে আমাকে আর পৃথিবীতে বাঁচতে হবে না, কেননা 5.5 মাসেই আমাকে মারার হুমকি বারবার আসতে থাকে। এদিকে বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে মশাল জ্বালিয়ে ওরা উন্নয়ন করতেছে, বর্তমানে এতটাই বেপরোয়া হয়ে উঠছে প্রত্যেকটা জেলায়, যা আমরা হতবাক হয়েছি। এদিকে সেই মশাল জ্বালাতে সহযোগিতা করছেন ব্যারিস্টার ফুয়াদ। কেন ব্যারিস্টার ফুয়াদ এই ইঙ্গিত দিচ্ছে? কেনই বা নিজের ছেলে বলে দাবি করছে? সরকার দাবি করছে নিজের ছেলে, নাকি ফুয়াদ উস্কানি দিচ্ছে? এই জিনিসগুলোই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব, এবং এই ফুয়াদের এই বক্তৃতা কতটুকু বক্তব্য কতটুকু যুক্তিসঙ্গত এবং এই আন্দোলনকে উস্কিয়ে দেওয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যা আপনারা ইতিমধ্যে জানতে পারবেন। চলুন আমরা ব্যারিস্টার সুমনের লাইফে চলে যাই, তাহলেই বুঝতে পারবেন। মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। বুঝেন চান যে 5.5 মাস হয়ে এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো? কেরে আমারে মৃত্যুর হুমকি দিল? আমি যদি এর সাথে ম্যানেজ করে চলতাম তাহলে মারবো, কিন্তু তোমরা কোনো মারবার কথা কনি। মারবে তো হয় উপরতায়। কের লেগে 5.5 মাস হইল আমারে মাইরা লিত চাই? কেরে আমার হুমকি, আমার থ্রেট? কারণ লেগে আমি কথা দিছি যে তোমরার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা, নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন, তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে। এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি এমপি হিসাবে না, খালি আমাদের যে দল, এই যে দলটা আপনারা দেখতেছেন, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে। মানুষ আমারে চুরি বললে, চোর বললে শুধু আমারে বলবে না, আমার পরিবারের মানুষকে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য। আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাপ চাচারে আমরা গালি শোনাবো না। আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের, এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে, সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে, কিন্তু কোনো সম্পদ এরা পারিবারিকভাবে বানাইতে পারে নাই। সাবু চৌধুরীর ছেলে কোনো সম্পদ এরা বানাইতে পারে নাই, সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা। এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান, পারিবারিকভাবে এদের ঐতিহ্য আছে। এবং আরও একটা মজার জিনিস দেখেন, আমাদের যে এসিলেন সাহেব, উনার বাড়িও ছিলেন। আমি পারিবারিকভাবে খবর নিছি, অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ। শুনেন, সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সৎ হন যায় না। সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে ইকাইতে হয় যে আমি সৎ, আমি মানুষের টাকা মারতাম না। চিন্তা করেন, দিকে একটু সরো, দেখি 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 একলা বস্তানো জানি, এটা গরিবের মাল, এটা খার মাল, ইটাও আমরা মাইরা খাইছি। ওই দেন বালা হয়ে দেখুন, চেহারাটা দেখতে না, উঠাও একটু, উঠাও উপরে উঠাও, আরো উঠাও উপরে উঠাও, ওই এরা দেখে না। এই মাল লাইন আপনারা পাইবা, ইটাও আমরা মাইরা খাইলিছি, বেচে লিছি। আর ওই লোকে যেমন আমি নেতা, গরিব দেওয়ান লাগছে না, আমার আত্মীয় স্বজন যা আছে, ধরেন আমার শাস্তল বোন, শাস্তল ভাই, এরা অকল তারে দিছি, গরিবে আর পাইছে না। এখন একটা সুবিধা হয়েছে, আপনারা ভোট দিয়ে আমার এমপি বানাইছেন, আপনারা ভাইস চেয়ারম্যান 2টা নয়া বানাইছেন, একলা আমার দ্বারা। আর এদিকে তুমি ওইদিকে আসো, তুমি মেয়ে মানুষ, তুমি এসছি বাদ ফুরে জোগাড়, এখান দাও, এখান দিয়ে আসো, এখান দিয়ে একটা চেয়ার দাও তারে। একটা চেয়ার দিলাও একটা খালি,
খালি এখানে থাকো থাকো তুমি, আপনি থাকেন এখানে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ আইয়া গেছেন না। এই যে তোমরা ভাইস চেয়ারম্যান উড়ু হইল তোমার খাটল বিচির মতো, সৎ আছে, কোনো 2 নম্বরই করতো না। আমরা যে নয়ন ভাইস চেয়ারম্যান দুইওয়ালা পাইছি মাশাল্লাহ, পয়সা মারি রাখাওরা আমার জানা মতে নাই। কারণ তোমরা তো বুঝতে না, আমার রাডারও তো সব ধরা পড়ে না নি। আমি যদি পয়সা মারি এরা বুঝবো, আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো। যার কারণে আমরা 2 লইকা খাজ্জাকুর হইতে গেলে যে তুমি খাইবাই বাবা ধরা পড়বাই, আর আমি খাইলো এরা আঙ্গুল তুলে নিব, কইব যে তাই মারি দিছেন। এরপরে হইল কি আমার চেয়ারম্যান কই কেন 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে থাকে, ভাই কিতা তাড়াতাড়ি ইউনিয়নও নিতাম। আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভাল লাগে যে মনে হইতেছে যে আপনারা বুট দিয়া চেয়ারম্যান বানাইছেন না, মনে হয়েছে যে একটা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের লেগে। একটা আত্মালি ইটা চেয়ারম্যানের লেগে দেওয়া যায় না। তোমরা কিতা ঘুষও খাই না, টেখন এই না একটা আত্মালি দিতে হয় না ঠিক মতো। হ্যাঁ, এরপরে এখানে আরেকজন চেয়ারম্যান হইল কি আমরা 5 নম্বরের নজরুল ভাই, তাই কিন্তু আমার দল করি না, আমি তাইনের দল করি না। এরপরও দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন, 2-4 কথা মানুষের দিয়া বুঝ দেওয়ন, এখান থেকে মাল নিয়ে আমানত মাল টাইন দেওয়ন, ইটার লেগে তার কোনো বদনাম নাই। আচ্ছা, যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতেই পারে না, তো এই বেটার লাগে একটা আত্মালি দেওয়ান যায় না নাকি? তা দেখি কেন আরেকলা চেয়ারম্যান আমরা উঠুন। 1 নম্বর আমরা মোহাম্মদ আলী ভাই, তাই নইলে চেয়ারম্যান 1 নম্বর, মানুষও খাও না করে, মানুষও সারাটা দিন ওই তাইনের ভাই একজন আছেন, এরা কিভাবে এলাকার উন্নতি করণ যায় খালে মাথার মধ্যে আমার যোগাযোগ হইলে ভাই কেমনে ইটা করণ। দর্শক, ইতিমধ্যে আমরা ব্যারিস্টার সুমনের কথা শুনেছি, ব্যারিস্টার সুমনের বক্তৃতা শুনেছি, যা জনগণের মাঝে উনি এই কথাগুলো বলছেন। ওনার প্রত্যেকটা কথাই সত্যি, কেননা উনি যে বক্তব্যের প্রথম অংশে বলেছেন যে আমি 5.5 মাসে এই হবিগঞ্জ 4 আসনের কী করেছি আপনারা দেখেছেন, আর এটাই আমার অন্যায়, আমার সবচেয়ে বড় অন্যায়। আমি দালালদের প্রতিবাদ করি, দালালদেরকে টাইট দিয়ে রেখেছি, এজন্য আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে। মৃত্যুর হুমকি দিলেও আমি নিজের জীবনের পরোয়া করি না, আমি কখনোই নিজেকে মৃত্যুর ভয় করি না, একদিন মৃত্যু হবেই। কিন্তু প্রশ্ন এখানেই রয়ে যায়, আমাদের বাংলাদেশের সিলেটবাসীর আরেকজন ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদ, উনি কেন এই আগুন জ্বেলে দিচ্ছেন? যে কোটা আন্দোলন যখন সারা বাংলাদেশে চলছে তখন উনি এমন কিছু কথা বললেন যে কথাগুলা প্রত্যেকটা স্টুডেন্টের কানে গেলে ফুসকে উঠবে, পুরা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। ছাত্র সমাজ তাদেরকে কেন এইভাবে ইঙ্গিত করে কথা বলছেন যে কথাগুলা আমাদের মনে প্রাণে দাগা দিয়ে ওঠে। এখানে সরকারকে ফলডে ফেলার মতো এরকম কথা কখনোই মানায় না, কারণ তারা আগুনের মশাল নিয়ে তারা মাঠে নেমেছে। চলুন সরাসরি ফুয়াদ এবং মশালে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে,
মতিউরকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আইয়ুব খান রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানব না। সেখানে আজকেও আমাদের অনেক শ্রমিক ভাই বোনরা আসছেন, সারাদিন স্লোগান দিচ্ছেন। তাদের পাওনা টাকা, যেটার জন্য তারা কাজ করেছেন গার্মেন্টসে, সেটার পাওনা বেতনের টাকা তারা পাচ্ছেন না, এই জন্য তারা স্লোগান দিচ্ছেন। এবং তারা শুধু একদিন না, আমরা যারা এই এলাকাতে নিয়মিত আসা যাওয়া করি আমরা দেখেছি শ্রম ভবনের সামনে প্রত্যেক দিন এরকম হাজার হাজার শত শত শ্রমিক ভাই বোনরা যারা ঘাম ঝরায় বাংলাদেশের শিল্পকে দাঁড় করিয়েছেন, বাংলাদেশের রপ্তানি খাতকে দাঁড় করিয়েছেন, তাদেরকে এই ঝড় বৃষ্টি ঘামে এসে আবার স্লোগান দিতে হচ্ছে তার ন্যায্য পাওনার জন্য। এমন একটা সময় এবং এমন একটা রেজিমের সময় সেটা চলছে, যখন আপনারা দেখলেন যে বাংলার এই অবৈধ দখলদার রবার্ট ক্লাইভ, খসিটি বেগম আর মীর জাফররা 196 জন মিলে বেইজিং সফরে গিয়েছে 3 দিনের জন্য। আপনারা যদি কাউ বিমানে চড়ে থাকেন, লম্বা ফ্লাইটের ডলারের পেমেন্ট এবং এটার খরচ বুঝে থাকেন, তেলের পেট্রোলের কত টাকা খরচ হয়, এই 200 লোকের ওখানকার 5 স্টার হোটেলে থাকতে কি পরিমাণ খরচ হয়, প্রত্যেক বেলা খাবার দাবারে কি পরিমাণ খরচ হয়, কয়েকশো কোটি টাকা 3 দিনের জন্য মাসুল দিয়ে শ্রাদ্ধ করে আসছে বেইজিংয়ে, যার ভিক্ষার ঝুলি হচ্ছে মাত্র $140 মিলিয়ন। এর থেকে বেশি টাকা আমাদের বেনজিরের আছে, মতিউরের আছে, আজিজের আছে। ওই রাঘব বোয়ালরা যারা 196 জনের মধ্যে ছিল, ওদের প্রত্যেকের এর থেকে বেশি টাকা ছিল। কিন্তু আমার শ্রমিক ভাই বোনরা যখন আজকে বেতনের জন্য আন্দোলন করছেন, গলা ফাটায় চিৎকার করছেন, ঘরে খাবার নাই, ওষুধ কেনার টাকা নাই, বাসা ভাড়ার টাকা জমে গেছে, ঋণের পর ঋণ জমতে জমতে আজকে আর বকেয়া দেওয়ার মতো অবস্থা নাই। গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে। তখন আমার দেশের অবৈধ দখলদাররা, রাঘব বোয়াল, খসিটি বেগম, মীর জাফররা 196 জনকে বিমানে করে 2 দিনের শ্রাদ্ধ করতে যায়। সেই বেইজিং থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশে লাথি মেরে ফেলে দিয়ে আসছে। সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে। আপনি বারবার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, বেইজিংয়ের টাকা দিয়ে রাস্তা বানাবেন, সেতু বানাবেন, রেল করিডোর দেবেন, আর সেইটার বেনিফিশিয়ারি হবে দিল্লি। এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে, দুনিয়ার মানুষরাও বোঝে, বেইজিংও বোঝে। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিউরকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আপনাদের কোরবানির দিন আসতেছে, শুধু অপেক্ষা করেন। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি, স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র বানানোর অঙ্গীকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা একটা গণপ্রজাতন্ত্র বানাবো। এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার 7.5 কোটি গরিব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষরা মিলে একটা নিজেদের বাংলাদেশ বানাবে, যেই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না, রাজা প্রজার বিভেদ থাকবে না, ব্রাহ্মণ নমশূদ্রের বিভেদ থাকবে না, জমিদারি প্রথা থাকবে না। রবার্ট ক্লাইভরা এসে আমাদের টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়ে যাবে না। কিন্তু আমরা 53 বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে, রবার্ট ক্লাইভ আর মীর জাফরদের হাতে লুট হয়ে গেছে। আমার সম্পদ আজকে আওয়ামী ব্যবসায়ী যারা আছে, এসালম, জগৎ শেখ, উমি চাহাদার, সামিট গ্রুপের রায়দুল্লভদের মতো, দরবেশ বাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই, কাগজ। দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা এই ব্যারিস্টার ফুয়াদের কথাগুলা বাস্তবে শুনেছেন। এই কথাগুলা কতটুকু যৌক্তিক, কাদের জন্য যৌক্তিক, যেটা আমরা আপনারা সবাই বুঝতে পারছি।
কিন্তু কেন ব্যারিস্টার ফুয়াদ এই কাণ্ড ঘটাচ্ছেন? উনি নাকি এই দেশের ক্ষতি করতে যাচ্ছেন, নাকি আওয়ামী সরকারের ক্ষতি করতে যাচ্ছেন? যেন না উনি বর্তমানে যেভাবে কথা বলেন, এখানে ছাত্র সমাজকে আরও উস্কিয়ে দিচ্ছেন। এটা কখনো যৌক্তিক নয়। যারা এটাকে অযৌক্তিক মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন এবং ব্যারিস্টার সুমনের জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।